ওভারঅল ল দু রকমের হয়, একটা ক্রিমিনাল আর একটা সিভিল। ক্রিমিনাল ল নিয়ে কোনো একটা প্রবলেম নেই, সেটা ওয়ান নেশন ওয়ান লয় চলে। মানে কোনো ব্যক্তি যদি কোনো ক্রাইম করে তাহলে তার জাতি ধর্ম নির্বিশেষে একই রকম পানিশমেন্ট হয়। ডিফারেন্সটা আসছে সিভিল লতে। সিভিল লয়ের মধ্যে স্পেসিফিক্যালি বলতে গেলে সিস্টেম অফ ম্যারেজ, ডাইভোর্স, ইনহেরিটেন্স, অ্যাডপশন, গার্জিয়ানশিপ, এইগুলো বিভিন্ন ধর্মের লোকেদের বিভিন্ন রকমের হয়। এবার কোয়েশ্চেন আসছে, সব ধর্মের লোকেদের কি একটাই সিভিল সিস্টেমের মধ্যে আনা যাবে বা আনা সম্ভব? এই নিয়ে আসার চেষ্টাটা আমাদের দেশ কিন্তু স্বাধীনতার পর থেকেই শুরু করে দিয়েছিল। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বা বিজেপি নতুন কিছু করার চেষ্টা করছে না, শুধু এই পুরনো জিনিসটাকে নতুন ভাগে প্যাকেজিং করে আমাদের সামনে রাখ। 1948-এ যখন কনস্টিটিউশন ফ্রেম হচ্ছিল তখন একটা বিষয় নিয়ে প্রায় মাসখানেক ধরে আলোচনার পর বিষয়টিকে ড্রপ করে দেওয়া হয় বা অপশনাল করে রাখা হয়। কিসের কথা বলছি? হ্যাঁ, আমি বলছি ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসির কথা। এই বিষয়ে কোনো ডাউট নেই, আমাদের যদি একটা প্রোগ্রেসিভ সোসাইটির দিকে পুরো দেশকে নিয়ে যেতে হয় তাহলে পুরো দেশবাসীকে একটা মডার্ন স্ট্যান্ডার্ড অফ সিভিল ল ফলো করা উচিত, এবং সেটা করার চেষ্টা আমরা কনস্টিটিউশন তৈরির সময় থেকেই করছি। কিভাবে? চলুন তখনকার অবস্থাটা আমরা একটু বোঝার চেষ্টা করি। একদিকে শারিয়া ল মুসলিম ওমেনদের ডিপ্রাইভ করছিল ফ্রম ইনহেরিটেন্স, অন্যদিকে সার্টেন হিন্দু কাস্টমসের জন্য হিন্দু ওমেনরা ডিপ্রাইভ হচ্ছিলেন ফ্রম রিম্যারেজ। এই সব কারণে কনস্টিটিউশন অ্যাসেম্বলি চেয়েছিল এই সব লগুলোকে অ্যাবলিশ করে দিতে বা তাদের পাওয়ারটাকে একটা সার্টেন লিমিট অবধি রাখতে বা লিমিটেড করে দিতে। তারা চেয়েছিল রিলিজিয়ান, সেক্স, জেন্ডার, সেক্সুয়াল ওরিয়েন্টেশন এই সব নির্বিশেষে একটাই ল থাকুক, মানে যেটাকে আমরা ইউসিসি বলছি। কিন্তু এটা সেই সময় অ্যাডপ্ট করা যায়নি, কারণ শরিয়ত এবং শাস্ত্রাজ দুদিক থেকেই স্ট্রং অবজেকশন ছিল, কারণ তাদের অথরিটিটাই চ্যালেঞ্জের মুখে পড়ে যেত। তখন তারা এইটা বলতে শুরু করলো ইট ইজ এ থ্রেট টু রিলিজিয়াস ফ্রিডম। আর সেই সময় এটা জোর করে ইমপ্লিমেন্ট করার সুযোগ খুব একটা ছিল না, কারণ আমাদের সেই সময়কার উত্তাল রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতির কথাও মাথায় রাখতে হবে, বিশেষ করে ভারতীয় মুসলিমদের কথা। তখন যদি জোর করে এই ইউসিসি ইমপ্লিমেন্ট করা হতো তাহলে ভারতীয় মুসলিমরা খুবই ইনসিকিউরিটির মধ্যে থাকতেন, কারণ আমাদের মাথায় রাখতে হবে স্বাধীনতার সময় আরও একটা জিনিস হয়েছিল, সেটা হলো পার্টিশন। তখন হাওয়ায় এমনি ভেসে বেড়াচ্ছে, মুসলিম হলে পাকিস্তান চলে যেতে হবে অথবা হিন্দু হলে ইন্ডিয়ায় চলে আসতে হবে। তখনকার পরিস্থিতির কথা আরও ভালোভাবে বোঝা যাবে নেহেরুজির এই স্টেটমেন্টটা যদি তোমরা পড়ো। তো ফাইনালি ডাইরেক্টিভ প্রিন্সিপালের পার্টে আর্টিকেল 44-এ ইউসিসিকে রেখে দেওয়া হলো। এর মানে যদি কোনো স্টেট চায় তাহলে এই ইউসিসি ইমপ্লিমেন্ট করতে পারে, যেমন গোয়াতে তো অলরেডি চলছেই, উত্তরাখণ্ডেও এই ইমপ্লিমেন্ট রিসেন্টলি হলো। নেহেরুজি কিন্তু কিছু বছরের মধ্যে মোটামুটি 70% অফ ইন্ডিয়ান পপুলেশনকে একটা সিভিল কোডের মধ্যে নিয়ে আসতে পেরেছিলেন এই অ্যাক্টগুলো তৈরি করে, যেমন হিন্দু ম্যারেজ অ্যাক্ট, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট, হিন্দু মাইনরিটি অ্যান্ড গার্জিয়ানশিপ অ্যাক্ট, হিন্দু সাকসেশন অ্যাক্ট। এইগুলো 70% বললাম তার কারণ এই অ্যাক্টগুলোতে শিখ, জৈন, পার্সি এদেরও হিন্দুদের মধ্যে ধরে নেওয়া হয়েছিল। আর বাকি যে 30% পপুলেশন রইল তাদের মধ্যে ম্যাক্সিমাম মুসলিম। আর 3টে স্টেট আছে ট্রাইবাল স্টেট, নাগাল্যান্ড, মিজোরাম অ্যান্ড মেঘালয়া। মুসলিমদের কিন্তু অনেকগুলো প্রবলেম অলরেডি সলভ হয়ে গেছিল বাই দি ওয়ে অফ কোর্টস ব্যাটল। ফর অ্যান এক্সাম্পল, 1980-তে শাহবানো কেস। এই 1980-র আগে মুসলিম ওমেনরা এলিমনি পেত মাত্র 90 ডেজের জন্য।
এই কেসের পর 90 ডেজের অ্যালিমনি ল কিন্তু রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়। পরবর্তীকালে ফর্মার প্রাইম মিনিস্টার রাজীব গান্ধীর সময় মুসলিম ওমেন প্রোটেকশন অ্যাক্ট 1986 নিয়ে আসা হয়। তারপর রিসেন্টলি ট্রিপল তালাকও ইন্ডিয়া থেকে ব্যান করে দেওয়া হয়। বাকি যেটা বড় প্রবলেম রইল সেটা হচ্ছে পলিগ্যামি আর ইনহেরিটেন্স। পলিগ্যামি মানে প্রথমে যদি পলিগ্যামির কথায় আসি, টার্কি, টিউনিশিয়া এরা হচ্ছে পুরো ইসলামিক কান্ট্রি। এরা যদি পলিগ্যামিকে অ্যাবলিশ করে দিতে পারে তাহলে আমরা কেন পারব না? আর রইল ইনহেরিটেন্স। এই প্রবলেমটা মেনলি ফেস করেন মুসলিম ওমেনরা এবং নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়া এই সব স্টেটের লোকেরা। এই প্রবলেমের একটা ওয়ে আউট হচ্ছে তাদের পার্সোনাল লটা যেটা আছে সেটাকে যদি ব্যান করে দিয়ে তার জায়গায় আমরা যদি কোনোভাবে ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট 1925 অ্যাপ্লাই করতে পারি তাহলেই তো আমার মনে হয় 90 to 90% প্রবলেম সলভ হয়ে যাবে। যদিও ম্যাক্সিমাম মুসলিমরা অলরেডি এই ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্টটি ফলো করে, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে এটা তাদের কাছে কম্পালসারি নয়। তো কোনোভাবে যদি এটাকে কম্পালসারি করা যায় তাহলেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। মোদ্দা কথাটা হলো দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে এইসব লগুলোকে চেঞ্জ করতেই হবে। এবার এতদিন যেরকম ছোট ছোট ফরম্যাটে হচ্ছে আপনি সেইভাবে চেঞ্জ করুন বা ইউসিসির মতো সুন্দর একটা প্যাকেজিং করে করুন, মানে অ্যাজ ইউ উইশ এরকম ব্যাপার। এরপর ফাইনালি দেখে নেব এই মুহূর্তে যদি ইউসিসি হয় তাহলে কি কি অ্যাডভান্টেজ আর কি কি ডিসঅ্যাডভান্টেজ হতে পারে। তো আমরা প্রথমে ডিসঅ্যাডভান্টেজ দিয়ে শুরু করছি। প্রথমত, ম্যাক্সিমাম লোকেদের পারসেপশন ইউসিসি লোকেদের রিলিজিয়াস ফ্রিডমের এগেনস্টে। দ্বিতীয়ত, ইউসিসি ইমপ্লিমেন্টেশন করাটা খুব সেন্সিটিভ অ্যান্ড টাফ টাস্ক। তারপর কিভাবে ইউসিসিকে ইন্ট্রোডিউস করানো হচ্ছে সেটা খুব ইম্পর্ট্যান্ট হবে। একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু ব্যাকফায়ার করার পুরো চান্স আছে। 4 নম্বর, আমাদের দেশে এত রকমের লোক থাকে সেখানে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনে অনেক রকম ডিফিকাল্টি আসতে পারে ডিউ টু ডাইভার্সিটি। লাস্টলি, স্টেটের হেল্প ছাড়া এই ইউসিসি ইমপ্লিমেন্টেশন করা খুবই মুশকিল হতে পারে। এরপর যদি আমরা অ্যাডভান্টেজের কথায় আসি তাহলে আমরা দেখতে পাবো, প্রথমত ইউসিসি যদি ইমপ্লিমেন্ট হয় তাহলে আমাদের দেশে জেন্ডার ইকুয়ালিটি কিন্তু আরও ভালোভাবে এস্টাবলিশ করবে। দ্বিতীয়ত, দেশের সমস্ত সিটিজেনদের ইকুয়াল স্ট্যাটিউট প্রোভাইড করতে পারবো আমরা। তারপর ন্যাশনাল ইন্টিগ্রেশনকে আরও ভালো করে প্রমোট করা যাবে। ফার্দারমোর, এক্সিস্টিং পার্সোনাল লগুলোকে আরও ভালোভাবে রিফর্ম আর ট্রান্সফর্ম করার স্কোপ পাওয়া যাবে।